নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনতে থাকুন অদৃশ বর্ধনের কল্পবিজ্ঞান ভিত্তিক উপন্যাস সোনালী চোখ। আজ তৃতীয় পর্ব। দীঘা টর্নেডো কি সর্বনাশ করে গেল স্থলভূমির, ক্রমে ক্রমে তার বিবরণ শুনলাম। দীঘায় যা ঘটেছে তা অতি সামান্য প্রলয়ঙ্কর সেই কাহিনীর তুলনায়। ভূগোলক জুড়ে তাণ্ডব চলেছে অকস্মাৎ ফেটে পড়া অ্যাটম বোমার মতো প্রচণ্ড ঘূর্ণিবার্তার। সামান্য হাওয়া বই তো নয়, কিন্তু এই হাওয়াই ঘণ্টায় 35 থেকে 200 মাইল পর্যন্ত বেগে আচমকা বুনো গন্ডারের মতো ছুটেছে সমগ্র ভূগোলক জুড়ে। প্যাটাগোনিয়া, অস্ট্রেলিয়া, আজারবাইজানে তছনছ করে গেছে রুদ্ররূপী হাওয়া বিভিন্ন চেহারায়। কখনো ধেয়েছে হ্যারিকেন রূপে ঘণ্টায় 75 মাইল বেগে, মোটা গাছ নুইয়ে গিয়েছে। কখনো ছুটেছে সাইক্লোন রূপে, কখনো টর্নেডোর কালান্তক চেহারা নিয়ে গাছপালা শেকড় সমেত উপড়ে ফেলে দিয়ে। দীঘায় একটা ঝাউ গাছও আর আস্ত নেই। প্রত্যক্ষদর্শীরা বলেছে ফানেলের মতো আকাশের মেঘ নাকি নেমে এসে মাটি ছোঁয়ার উপক্রম করেছিল সেই রাতে, এবং কয়েক হাজার ফুট তাণ্ডব লীলায় নাচতে নাচতে টর্নেডো ছুটে গিয়েছিল কাঁথির দিকে। এই টর্নেডো সমুদ্রে থাকার সময় জলস্তম্ভ রচনা করেছে, ডাঙায় আছড়ে পড়ে ভেঙে চুরে ভাসিয়ে দিয়েছে জনপদ, হরণ করেছে লক্ষ লক্ষ প্রাণ। দীঘায় মরেছিল মাত্র 373 জন, কিন্তু পৃথিবীর অন্যত্র মরেছে দলে দলে, বিষ বাষ্পে পোকা মরার মতো। কিউবা আর ফ্লোরিডায় খুর বুলিয়ে নিয়ে গেছে একটার পর একটা দানবিক হ্যারিকেন। লিওয়ার্ড আইল্যান্ডের সেন্ট কিটস, বারবুডা আর অ্যান্টিওয়া বলতে গেলে যেন আর নেই, বিলীন হয়েছে সাগর গর্ভে। 15 থেকে 30 লক্ষ লোক মারা গেছে বলে অনুমান করা হয়েছে। লুইজিয়ানা আর মিসিসিপিতে 1700 সাল থেকে আজ পর্যন্ত যত ক্ষয়ক্ষতি হয়েছে, যত প্রাণ গিয়েছে, যত ভূসম্পত্তি ধ্বংস হয়েছে সর্বনাশা হ্যারিকেন ঝড়ের উৎপাতে, ওই একদিনেই হ্যারিকেন ঝড় তার সমান ক্ষতি, সমান প্রাণ নাশ করে গিয়েছে। বঙ্গোপসাগর উপকূলে মারা গিয়েছে নাকি 40 লক্ষ লোক। জাপান, ফরমোসা, ফিলিপাইনের হিসেবে ওই রকম। লাখে লাখে মানুষ মরেছে, জন্তু মরেছে, গাছ উপড়েছে, বাড়ি ঘর দোর উড়ে গেছে। হাওয়া, সামান্য হাওয়া, কিন্তু গতিবেগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার রূপ পাল্টায়, ধ্বংস করার প্রবৃত্তি জাগে। এই মলয় মারুত বিভীষণ টর্নেডো হয়ে হৃৎকম্পের কারণ হয়। সে রাতে সারা পৃথিবীর মানুষ বিপুল ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে সে প্রমাণ পেয়েছে প্রাকৃতিক শক্তির করাল রূপ সহসা কি নিষ্ঠুর হতে পারে। রেহাই কেউ পায়নি। যেসব দেশ ঝড়ের আওতায় আসে না, হ্যারিকেন, টর্নেডো, টাইফুন, সাইক্লোনের চেহারা পর্যন্ত কল্পনা করতে পারে না, সেখানেও তাথই মরণ নাচ নেচেছে রাক্ষসে ঘূর্ণি বাতাস। দক্ষিণ ফ্রান্সের টুলান, বেলফাস্ট, লিভারপুল, হামবুর্গ, পোল্যান্ড, হাঙ্গারির ডেব্রেসকান, পোলোগনা, রোম, লখনৌ, ব্যাঙ্গালোর, মধ্যপ্রদেশ, শেষ নেই ফরদের। শুধু ঝড়ের তাণ্ডবের জন্যই মানুষ মরেছে তা নয়, ঝড় চলে যাওয়ার পর শুরু হয়েছিল মহামারী। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে মোটামুটি হিসেবে বলা হয়েছে 5 কোটি মৃত্যু সংখ্যাও নাকি অনেক কম, কেননা চীন আর রাশিয়া তাদের দেশের মৃত্যুর হিসেব একেবারেই প্রকাশ করেনি। দেশে দেশে ঝড়ের এই করাল রূপের তুলনায় দীঘা টর্নেডোকে বামন ঝড় বললে অত্যুক্তি হয় না। তবে ওই সামান্য ঝড়েরই ক্ষয়ক্ষতির একটা ফটো পরের দিন দেখেছিলাম, কয়েক হাজার ফুট ওপর থেকে তোলা ফটো।
যেন একটি বুড়ো আঙুল থেবড়ে বসিয়ে দেওয়া হয়েছে সৈকত ভূমি আর ভেতরকার স্থলভূমির ওপর। ধ্বংসের করালতম চেহারা দেখা গিয়েছে 100-3 গজ ব্যাসের একটা বৃত্তের মধ্যে। একটা গাছও আস্ত নেই সেখানে। ধরাশায়ী হয়েছে প্রতিটি বাড়ি, মাঠ হয়ে গিয়েছে সব কিছু। টুরিস্ট ক্লাবের লোহার স্ট্রাকচার হেলে পড়েছে একদিকে। পিসার হেলে পড়া টাওয়ারের মতো অবিশ্বাস্য সে দৃশ্য দেখবার জন্যে ঝড়ে বিধ্বস্ত কলকাতা থেকেও লোক ছুটে এসেছিল সমুদ্র সৈকতে। ব্রায়ারিয়াস ডেলটাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছিল সব দেশই। ভূমণ্ডলের সর্বত্র সব বিশেষজ্ঞরাই তর্জনী নির্দেশ করে দেখিয়েছিল শয়তান নক্ষত্র ব্রায়ারিয়াসকে। এক বাক্যে দোষারোপ করেছিল তাকে। হিল্লোল খৈতানের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল অক্ষরে অক্ষরে। সুপারনোভার প্রথম আবির্ভাবেই নিশ্চিহ্ন হয়েছিল টাইরোস আর অন্যান্য অবজারভেশন স্যাটেলাইট। ফলে আবহাওয়াবিদদের দূরপাল্লার আবহাওয়ার খবর দেওয়া আর সম্ভব হয়নি। ক্ষুধিত সাপদের মতো তাদের মনে হয়েছিল যেন আচমকা ঝাঁপিয়ে পড়েছিল টর্নেডো। কিন্তু তাণ্ডব ঘটে যাওয়ার পর আবহাওয়া বিশরদরা অনেক কথা বলতে শুরু করলেন। ঊর্ধ্ব বায়ুস্তরে যে সর্বনাশা পরিবর্তন ঘটেছে এবং প্রতি মুহূর্তে ঘটে চলেছে, তার পরিণাম অতি বড় দুঃস্বপ্নেও নাকি কল্পনা করা কঠিন। প্রচণ্ড টেম্পেস্ট ঝড়ের সিরিজ শুরু হলো বলে শুনে যারা আঁতকে উঠেছিল তাদের অনেকেরই মূর্ছায় যাওয়ার উপক্রম হলো পরবর্তী ভবিষ্যৎবাণীগুলো শুনে। সবই সেই শেষের সেদিনের কল্পচিত্র। হিমযুগ আবার শুরু হতে পারে, গোটা পৃথিবী তেতে লাল হয়ে উঠতে পারে, এরকম আরও অনেক কিছু ঘটতে পারে, যেমন স্মরণাতীত কালে বহুবার পৃথিবীতে ঘটেছে। গন্ডোয়ানা ভেঙে টুকরো হয়ে গিয়েছে, আটলান্টিকে ডুবেছে, ইত্যাদি ইত্যাদি। সব বিশেষজ্ঞই ভয়ঙ্কর কল্পনা করে জনসাধারণের ধাত ছাড়ানোর চেষ্টা করেছিলেন বললে ভুল বলা হবে। কিছু কিছু আশাবাদী বৈজ্ঞানিক শোনালেন সুদিনের কাহিনী। বললেন, ব্রায়ারিয়াস ডেল্টার ক্ষতিটা নেহাতি সাময়িক। লোক মরেছে বিস্তর সন্দেহ নেই, জনবিস্ফোরণ কিছুটা রোধ করা গিয়েছে তো, এরপরেও ভালো হবে। বিকিরণ বন্যায় পৃথিবী তো চিরকাল ডুবে থাকবে না। বানের জল সরে গেলে বিকিরণের প্রভাবও কেটে যাবে, আগের অবস্থায় ফিরে যাবে পৃথিবী। ডক্টর মকবুল হোসেন বলেছিলেন, ধরুন পৃথিবী একটা স্প্রিংওয়ালা গদি। আলমারির মাথা থেকে একটা দুষ্টু ছেলে লাফিয়ে পড়ল তার ওপর, সেখান থেকে সামনে। স্প্রিংগুলো কিন্তু তৎক্ষণাৎ দেবে গিয়েই সিধে হয়ে উঠল আগের মতো। ব্রায়ারিয়াস ডেল্টার বিকিরণ সংঘাত তাই, পৃথিবীকে বিকিরণ বন্যায় ডুবিয়ে দিয়ে ছুটে চলে যাবে সামনে। হলেও তাই। 9 দিন পর দ্রুত মিলিয়ে গেল ব্রায়ারিয়াস পিশাচ। একচক্ষু সাক্লোপ দানবের মতো নীলাভ সাদা প্রখর আলোটা দেখতে দেখতে একটা পিনের ডগার মতো ছোট্ট হয়ে একেবারেই অদৃশ্য হয়ে গেল আকাশের পট থেকে। চিহ্ন রইল না ছায়াপথের কোথাও। বসুন্ধরার বুকে অবর্ণনীয় ধ্বংসের স্বাক্ষর ছাড়া। চিহ্ন রয়ে গেল আমার আর মিতার হৃদয়ের মধ্যেও। টর্নেডোরূপী সাক্ষাৎ মৃত্যুর খপ্পর থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসার পর বালিতে শুয়ে জ্ঞান ফিরেও বলেছিল, মাস্টারমশাই, এমনি আরও অনেক ঘটনা ঘটবে এখন থেকে। আপনি আর আমি থাকছি সব ঘটনার মধ্যে, শেষ ঘটনাটা বাদে। কিছুতেই বলেনি শেষের সেই ঘটনাটি কি, শুধু হেসেছিল, ম্লান হেসে চুপ করে গিয়েছিল। মগজ দখল। ব্রায়ারিয়াসের আক্রমণ একসময় মুছে গেল মন থেকে। মুছে গেল মিতার কথা,
পরের ব্যাপারে ব্যতিব্যস্ত হয়ে রইলাম। দীঘা গিয়েছিলাম লাবণ্যের সঙ্গে মন কষাকষির অবসান ঘটাতে। শাশুড়ি ঠাকুরনের প্রত্যাশায় বাদ সাধেনি তার মেয়ে, মা হতে চেয়েছে সে। ব্রায়ারিয়াস বিদায় নিলে পর আমাদের সাংসারিক জীবন পরিপূর্ণ হয়ে রইল সেই প্রত্যাশার স্বপ্নে, কল্পনায়, কথায়। 3 মাস পরে খোঁজ নিলাম লাবণ্যর কাছে, কিন্তু ওর কাষ্ঠ হাসি দেখেই বুঝলাম আশা পূরণ হয়নি। গেল আরও 3 মাস, পরিণাম একই। 6 মাস, 1 বছর। সলাজ হেসে একদিনও বলল না লাবণ্য, ওগো শুনছ, তুমি যে বাপ হতে চলেছ। শ্বশুরবাড়ি যাওয়া আগের চেয়ে কমে এসেছে আমার। লাবণ্য একাই যায় আজকাল। মায়ে ঝিয়ে প্রাণ খুলে কথা বলুক, আমি থাকতে চাই না তার মধ্যে। এইভাবেই গড়িয়ে গেল আরও 6টি মাস। ঘরের সমস্যায় নজর সংকীর্ণ থাকায় বাইরের জগতের খবর খুব একটা রাখিনি। বেশ কয়েক মাস ধরেই অদ্ভুত একটা ব্যাপার ভূগোলকের সর্বত্র অনেককে ভাবিয়ে তুলেছে তা জানতাম না। জানলাম বাংলা দৈনিকের প্রথম পৃষ্ঠায় খবরটা যখন বেশ ফলাও করে ছাপা হলো। মজার খবর, গত 6 মাস ধরে নাকি ম্যাটারনিটি অ্যান্ড নার্সিং হোমে মা হতে চলেছে কিনা জানবার জন্যে কেউ আসছে না। হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ভিড় নেই। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের পসার কমে গেছে, কারণ প্রসূতিরা কেউ ডাক্তার ডাকছে না, হাসপাতালে আসছে না। তবে কি ভাবি মায়েরা আনাড়ি দাইয়ের শরণ নিচ্ছে? সে খবরও নিয়েছে বিশেষ সংবাদদাতা। দাইয়ের ব্যবসা শিখেই উঠেছে, খুব কম ডাক আসছে আজকাল। এ তো বড় তাজ্জব কথা। 1টি বছর ধরে হঠাৎ দেশ জুড়ে পরিবার পরিকল্পনা শুরু হয়ে গেল নাকি? খবরটা পড়ে প্রথমে হাসলাম, তারপর ভুরু কুঁচকালাম। সবশেষে কাগজটা হাতে নিয়ে গিয়ে হেঁসেলের মধ্যে মাথা গলিয়ে বললাম, তোমার দুঃখে এর আর কারণ নেই। বলে খবরটা মেলে ধরলাম লাবণ্যর চোখের সামনে। আলু কুটছিল লাবণ্য। এক নিঃশ্বাসে খবরটা পড়ে নিয়ে ফের আলু কুটতে কুটতে বললে, তুমি ঘরে যাও, আমি আসছি। একটুও অবাক হলো না। তার মানে খবরটা ওর অজানা নয়। একটু পরেই 2 কাপ চা নিয়ে ঘরে এলো লাবণ্য। 1 কাপ চা আমাকে দিয়ে 1 কাপ চা নিয়ে ও খাটে বসল। শুধু চেয়ে রইল, কথা বলল না, চায়েও চুমুক দিল না। ইদানিং ওর এই পরিবর্তনটা লক্ষ্য করেছিলাম। আগের মতো প্রগল্ভ আর ছিল না। হেসে খেলে নেচে গেয়ে সংসার মাতিয়ে রাখত না। প্রাণোচ্ছল মেয়েটার কোথায় যেন একটা কিসের ঘাটতি ঘটেছে। রসের ফোয়ারা শুকিয়ে গেছে। ভাবতাম বয়স হচ্ছে তো। মাঝে মাঝে মনে হতো বাচ্চা কাচ্চা হচ্ছে না বলেই বোধহয় মরমে মরে আছে। নিশ্চয়ই মায়ের সন্দেহটা শেল হয়ে বুকে বিঁধছে। কিন্তু আমার করার কিছু ছিল না। কথা বলতেও চাইনি। কেউ যদি মনের মধ্যে ঢুকতে না দেয় আমি কি করতে পারি? আজকের মজার খবরটা পড়বার পর ওর চায়ের কাপ হাতে অনিমেষ চাহনি দেখে মনটা কীরকম করে উঠল আমার। সেই সঙ্গে একটু ভয়ও পেলাম। আগেই বলেছি, ওর ব্যক্তিত্ব আর তর্কের সামনে আমি দাঁড়াতে পারতাম না। ফিকে হেসে বললাম, হলো কি তোমার? ও ঠান্ডা গলায় বললে, খবরটা তুমি আজকে দেখলে? আজকের কাগজের খবর তো আজকেই দেখব। অনেকদিন ধরেই বেরোচ্ছে। চোখ পড়েনি তাহলে? বিলিতি ম্যাগাজিনগুলোতে পর্যন্ত খবরটা বেরিয়েছে। বিলিতি ম্যাগাজিনে কলকাতার খবর বেরিয়েছে?
তাহলে তো বিরাট খবর বলতে হবে। কলকাতার খবর নয় তো, তবে সারা পৃথিবীর খবর। তার মানে কি বলতে চাও, খুলে বলো। কাষ্ঠ হাসলাম আমি। পৃথিবীর কোনো মেয়ে আর সন্তান সম্ভবা হচ্ছে না। বলো কি? স্ট্রেঞ্জ ব্যাপার তো। শুধু স্ট্রেঞ্জ নয়, মিস্টিরিয়াস। ওয়াই? তুমি কি অন্ধ? আমি অন্ধ হতে যাব কেন? এই তো তোমার হরিণ চোখ আমার মর্কট চোখ দিয়ে দেখছি। ইয়ার কি নয়, ব্যাপারটা সিরিয়াস। আরে কি মুশকিল, কি ব্যাপার, কেন ব্যাপার, কোথায় ব্যাপার, কিচ্ছু না বলে সিরিয়াস, মিস্টিরিয়াস, স্ট্রেঞ্জ বললে বুঝবো কি করে? কলকাতায় যে প্রবলেম দেখা দিয়েছে, এই সমস্যা সব কটা দেশে দেখা যাচ্ছে। একটা কানাঘুষোও শোনা যাচ্ছে। চমৎকার চমৎকার, এর মধ্যে আবার কানাঘুষোও শোনা যাচ্ছে। বলে ভালো, শোনবার জন্যে আমি উন্মুখ। শুনলে বিশ্বাস করবে তো? আরে তোমার মুখে শুনলে পশ্চিমে সূর্যোদয়ও বিশ্বাস করব। বিরাগপূর্ণ চোখে তাকিয়ে ঠান্ডা চায়ে চুমুক দিল লাবণ্য। সামলে নেওয়ার অবসর পেয়ে আমিও এক নিঃশ্বাসে শেষ করে দিলাম পেয়ালা। শূন্য কাপটা খাটের ওপর নামিয়ে রেখে কপালের ওপর থেকে কুচো চুল হাত দিয়ে ঠেলে তুলে দিয়ে লাবণ্য বললে, ব্রায়ারিয়াস ডেল্টার কথা মনে আছে? হুজুগের বিষয় কেউ দীর্ঘকাল মনে রাখে না। ওই কারণেই বলা হয় পাবলিক মেমোরি খুবই স্বল্পস্থায়ী। আমিও সেই পাবলিকের একজন। লাবণ্যর কথায় নিমেষে মনের পর্দায় ভেসে উঠল আকাশ আলো করা অত্যুজ্জ্বল আলোকপিণ্ড। কত না নামকরণই হয়েছিল সুপারনোভার। কেউ বলেছিল সাপের জীব লকলক করছে, পৃথিবীকে না খেয়ে ছাড়বে না। কেউ বলেছিল এক টানা 9 দিন যে খেলা দেখিয়েছে, কলিকালটা এইখানেই শেষ না হয়। কবিরা তা নিয়ে কবি সন্ধ্যা করেছিল। কল্পবিজ্ঞান লেখকরা ফেঁদেছিল রোমাঞ্চকর উপন্যাস। 9 দিন পরে রেডিও আর টেলিভিশনে বিস্তর গোলযোগ ঘটিয়ে পৃথিবীর সর্বত্র আকাশে মেরুপ্রভার আলোকছটা দেখিয়ে তা আস্তে আস্তে মিলিয়ে গিয়েছিল আকাশ থেকে। কিন্তু সেই 9 দিনেই উত্তর মেরু না গিয়েই অরোরা বরিয়ালিস দেখেছিলাম আমরা আমাদের আকাশে। দেখেছিলাম আয়নায়িত বায়ুকণিকা আর তড়িৎ বিচ্ছুরণের ফলে অপরূপ বর্ণচ্ছটা। আর দেখেছিলাম ঝড় কাকে বলে, একই সমীকরণের বিভিন্ন চেহারা। ব্রায়ারিয়াসের বিস্ময় আকাশ থেকে এখন সম্পূর্ণ অন্তর্হিত। চিরপরিচিত নক্ষত্রমালায় সাজানো আকাশে এখন মাঝে মাঝে খসে পড়া তারা ছাড়া আর কিছু দেখবার মতো নেই। তাই বললাম, সুপারনোভার কথা বলছো? সে তো অনেক দিনের আগের কথা, বছর দেড়েক তো বটেই। হ্যাঁ, 1.5 বছর। তো তার সঙ্গে এই খবরের কি সম্পর্ক? সুপারনোভা যেদিন আকাশে দেখা দিয়েছে সেই দিন থেকেই মেয়েরা আর প্রেগনেন্ট হচ্ছে না। ইম্পসিবল। বোকার মতো চেঁচিও না। আমেরিকা, ইউরোপ, রাশিয়ার সায়েন্টিস্টরা বাজে কথা বলে না। কথাটা তাহলে তাদের? আজ্ঞে, আমি বিশ্বাস করি না। তাতে কিছু আসে যায় না। লাবণ্যর গলা কঠিন, চাহনি কঠিন। আমার অবিশ্বাস মেজাজ খিঁচড়ে দিয়েছে নিশ্চয়ই। তাই বললাম গলা নামিয়ে, কিন্তু সামান্য একটা সুপারনোভা? সামান্য নয়। আজ পর্যন্ত এ ধরনের সুপারনোভা পৃথিবীর আকাশে দেখা যায়নি। সে যাই হোক, মনে আছে নিশ্চয়ই ভবিষ্যৎবাণী ছিল ওজোন স্তর আর আয়নমণ্ডলেও গোলমাল দেখা যাবে। হ্যাঁ, ওই রকম একটা কথা শুনেছিলাম বটে।
ভবিষ্যৎবাণী ফলে গিয়েছে। বেশ, তো 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 তার জন্যেই কি মেয়েরা আর প্রেগনেন্ট হচ্ছে না? আগে না, থেমে থেমে রাগের সঙ্গে বললে লাবণ্য। এত হালকাভাবে নিও না। ওজন স্তর আর আয়ন মণ্ডলে গোলমাল ঘটার পরিণামটা খুব ভালো নাও হতে পারে। এর মধ্যেই শোনা যাচ্ছে নাকি উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে টেম্পারেচার 2 ডিগ্রি নেমে এসেছে। মানে আরও ঠান্ডা বেড়েছে? তা তো বাড়বেই, বরফের দেশ তো। 10 ডিগ্রি নামলে কি হবে জানো? গ্রেট আইস ক্যাপ আবার পৃথিবীকে মুড়ে ফেলবে। তার মানে আর একটা হিমযুগ এসে যাবে। আসুক না। বিষ দৃষ্টিতে ভস্য করার চেষ্টা করল আমায় লাবণ্য। আমি শুধু মিটিমিটি হেসে বললাম, অহো অহো, রাগলেও তোমাকে কি সুন্দর দেখায়। রাগ করে উঠে গেল লাবণ্য। আমি তখন তৎপর হলাম অন্যান্য ব্যাপারে। ফার্টিলিটি টেস্ট করানো দরকার। সন্তান সম্ভাবনা আদৌ আছে কিনা বিজ্ঞানসম্মতভাবে আগে তা জানা দরকার। ঘরের কোঁদল তাতে থামতে পারে। তাই গেছিলুম ডক্টর পিচলুর কাছে, গৃহচিকিৎসক। লাবণ্যকেও নিয়ে গেছিলাম। উনি আমাদের সমস্যার কথা শুনলেন। আর্মচেয়ারে বসে বাঁ হাতের 5 আঙুল ডান হাতের 5 আঙুলের ডগায় ঠেকিয়ে নির্নিমেষ চেয়ে রইলেন আমার পানে। লাবণ্য একটু তফাতে বসে জানলা দিয়ে আম গাছ দেখছে। উন্মনা মনে হলেও আসলে মনটা এদিকেই। ডক্টর পিচলু প্রবীণ চিকিৎসক, শ্বেত শুভ্র সৌম্য দর্শন, পোশাকে যত্ন নেই, নজরও নেই, দার্শনিক টাইপের। পসার আছে, কিন্তু পয়সার পেছনে দৌড়ন না। স্রেফ নাড়ি টিপে রোগের জাত নির্ণয় করেন। আমার কথায় ওর এত মনোযোগ এই কারণেই, রুগী মানেই ওর ঘরের লোক, তাদের কষ্ট যে তাঁরও কষ্ট। উৎসাহিত হয়ে লাবণ্যর আশঙ্কার কথাটাও পেরে ফেললাম। পৃথিবীর কোথাও নাকি আর কেউ প্রেগনেন্ট হচ্ছে না। আজগুবি খবর পড়ে ওর মাথার ঠিক নেই। এক্ষুনি ফার্টিলিটি টেস্ট করে নিশ্চিন্ত করুন। আমি কথা শেষ করে থামলাম। উনি কোনো কথা বললেন না। পরস্পর সংলগ্ন আঙুলগুলোর দিকে চোখ নামালেন। সেকেন্ড কয়েক পর চোখ তুলে স্পষ্ট স্বরে বললেন, আমি নিজেই জানি না ব্যাপারটা ফ্যাক্ট না ফিকশন। কোন ব্যাপারটা? বললাম আমি। মেয়েদের বন্ধা হয়ে যাওয়াটা। জোর করে হেসে বললাম, শুধু মেয়েদের দোষ দিচ্ছেন কেন? আমরা সবাই যে স্টেরাইল হয়ে যায়নি তাই বা কে জানছে? ঠিক কথা, আমরা সবাই হয়তো স্টেরাইল, সন্তান উৎপাদনে অক্ষম। আমার চোয়াল ঝুলে পড়ল। আমগাছ পর্যবেক্ষণ স্থগিত রেখে ঘাড় ঘোরালো লাবণ্য। ডক্টর পিচলু চিবুক চুলকে বললেন, প্রলাপ মনে হচ্ছে, তাই না? খুলে বলুন। আমি গম্ভীর। আমি পৃথিবীর খবর বলবো না, শুধু এই বারুইপুরের খবর বলতে পারি। শুধু বারুইপুর কেন, গোটা ভারতের খবরও বলতে পারো। শেষ গর্ভাধান ঘটেছিল এপ্রিলের শেষ সপ্তাহে। তারপর আর বাচ্চারা আসছে না মায়েদের পেটে।
আমি বিশ্বাস করি না। আমিও করি না, অনেকেই করে না, কিন্তু কাঁড়ি কাঁড়ি ফ্যাক্ট জড়ো করে হিউম্যান ব্রেনের কম্পিউটারে ফেললে একটা জবাবই পাওয়া যাচ্ছে। জুনের গোড়া থেকে আরম্ভ এই অদ্ভুত ব্যাপারের। ব্রায়ারিয়াস ডেল্টা? গা ছমছম করে উঠল আমার। ফিসফিস করে বললাম, ব্রায়ারিয়াস ডেল্টাই তাহলে যত নষ্টের মূল? হ্যাঁ, সুপারনোভা ঝড় তছনছ করিয়ে দিয়ে গিয়েছিল অনেক কিছুই, তার মধ্যে ছিল সমাজ ব্যবস্থা। তাই এতদিন কেউ ব্যাপারটা লক্ষ্য করেনি, এখন করছে। জেনারেল প্র্যাকটিশনাররা আগের মতো রোগী পাচ্ছে না। প্রেগন্যান্সি টেস্টিং ল্যাবরেটরিগুলোতে একে একে লাল বাতি জ্বলছে। এতক্ষণ চুপ করেছিল লাবণ্য, এখন বললে, এফেক্টটা পার্মানেন্ট নাও হতে পারে তো? কি করে বলি মা, এপ্রিলের শেষ থেকে কেউ আর আসেনি মাতৃত্বের সম্ভাবনা নিয়ে। এর বেশি আর কিছুই জানা নেই আমার। হাসল লাবণ্য, মোনালিসার হাসির মতো। হাসিটার মানে বোঝা গেল না। বললে, তাহলে ধরে নিতে হবে রাতারাতি পৃথিবীর সব মেয়েই বন্ধা হয়ে গিয়েছে? 18 থেকে 45 পর্যন্ত কোনো মেয়েই আর মা হবে না? চুপ করে রইলেন ডক্টর পিচলু। তারপর বললেন, আমার মনে হয় তোমার অনুমানই ঠিক মা। এফেক্টটা পার্মানেন্ট নাও হতে পারে। বন্ধ্যাত্ব একদিন কাটবেই। হয়তো শরীরের এনজাইম ব্যবস্থা গোলমাল হয়ে গিয়েছে, একদিন আবার সব ঠিক হয়ে যাবে। চোখ নাবিয়ে নিল লাবণ্য। আঁচলের খুঁট পাকাতে পাকাতে বললে, দেশ বিদেশের ম্যাগাজিন পড়ি বলেই জানি ব্যাপারটা অনেককে ভাবিয়ে তুলেছে, কিন্তু কেউ তো বলছে না এফেক্টটা সাময়িক। মৃদু হেসে সান্ত্বনার স্বরে বললেন ডক্টর পিচলু, তুমি তো দেখছি বড্ড ভাবো। ভাগ্যের হাতে সব সঁপে দাও। স্টেরিলিটি আতঙ্কে মাতামাতি করছে স্রেফ কাটতি বাড়ানোর জন্যে। ওসব হুজুগ, দুদিনেই মিটে যাবে। কিন্তু ধৈর্য হারিও না, এই আমার একমাত্র উপদেশ। চোখ তুলল লাবণ্য। প্রতিষেধক ওষুধ কিছু বেরোয়নি? আরে পাগলি, রোগটা কি জানলে তবে তো ওষুধ বেরোবে। এরপর আর কথা জমল না। একটু পরে উঠে এলাম আমরা। এতদিন বিশ্বজনীন বন্ধ্যাত্বের বিন্দুমাত্র খবর রাখতাম না। ডাক্তার পিচলুর চেম্বার থেকে আসার পর খবরগুলো যেন বেশি করে চোখে পড়তে লাগল। শিরোনামার বাহার কি খবরগুলোর জনসংখ্যার অনুস্ফোরণ। প্রথম পৃষ্ঠার আধখানা জুড়ে হেডিং ছাপল দৈনিক গল্প পত্রিকা। অনুস্ফোরণ শব্দটা তাদেরই মাইনে করা লেখকদের আবিষ্কার, বিস্ফোরণের বিপরীত। জনসংখ্যা এখন গুটোতে শুরু করেছে, এই হলো মানে। দৈনিক অতিবেলা পত্রিকা বিরাট একটা কার্টুনই ছাপিয়ে ফেলল প্রথম পৃষ্ঠায়। তলায় লিখল, সুপারনোভার নির্বীজকরণ আতঙ্ক। 3 ইঞ্চি হাইটের শিরোনাম দিয়ে দৈনিক
কলিকাল পত্রিকা লিখল, পৃথিবীতে বাচ্চার অভাব। এইভাবে চলল কাগজে কাগজে রেশারেশি, কাটতি বাড়ানোর রেস। শেষকালে দেখা গেল এই হুজুগ আর টিকিয়ে রাখা যাচ্ছে না, কেমন যেন মিয়ে যাচ্ছে বিষয়টা। অচিরাত সংবাদপত্র অধিকতর গরম বিষয় খুঁজে নিল বিক্রি বাড়ানোর জন্যে। পৃথিবীর ভবিষ্যৎ শিখে তোলা রইল। ডক্টর পিছলু ঠিকই বলেছিলেন, হুজুগ দুদিনেই থেমে যাবে। থামার কারণও আছে। ম্যাটারনিটি হসপিটালগুলো তো খালি যাচ্ছে না, মোটামুটি ভিড় লেগে রয়েছে প্রতিটি প্রসূতি সদনে। সকালে ঘুম ভাঙলেই গা ম্যাজম্যাজ করছে কেন, এই অভিযোগ নিয়ে কেউ না আসুক, মা হতে তো আসছে। প্রতিদিন ভূমিষ্ঠ হচ্ছে ফুটফুটে শিশু। সুতরাং এপ্রিলের শেষ থেকে কার গর্ভাধান হলো না তা নিয়ে কার কি মাথা ব্যথা। এমনিভাবে কত বিশ্বজনীন সমস্যায় ধামাচাপা পড়ে যাচ্ছে, কে তার খবর রাখে? পারমাণবিক অস্ত্রও নাকি পৃথিবীতে প্রলয় ডাকবে, কিন্তু অস্ত্র তৈরি করা কি বন্ধ আছে? রাসায়নিক সার ক্ষতিকর, কিন্তু সার উৎপাদন তো বছর বছর বেড়েই চলেছে। পোড়া গ্যাস ফুসফুসের 12টা বাজিয়ে ছাড়ে। তা সত্ত্বেও কারখানা থেকে লাইন দিয়ে রোজ নতুন নতুন গাড়ি নামছে রাস্তায়। সিনথেটিক খাবার স্বাস্থ্যের দফা রফা করে জেনেও বেশি করে খাওয়া হচ্ছে সেই খাবার। সিগারেট ক্যান্সার ডেকে আনে, একথা বিজ্ঞাপন মারফত জানানো সত্ত্বেও সিগারেট কারখানাগুলো লাভ ফি বছর বাড়ছে কেন? পৃথিবীর একটা বড় সমস্যা জেনেও কেউ তা নিয়ে সত্যিই ভাবিত কি না সন্দেহ আছে। তা না হলে পপুলেশন ইমপ্লোরেশনের মতন উল্টো কাণ্ড ঘটার খবরে চিত্তচঞ্চল হতো বই কি। জুন থেকে আবহাওয়ার একটু একটু পরিবর্তন শুরু হলো। ব্রিটেনে গ্রীষ্মের আদর বেশি, তাই সেখানে নির্মেঘ আকাশে রোজ জ্বলন্ত সূর্য দেখে উল্লসিত হল আবাল বৃদ্ধ বনিতা। বিষুববৃত্তের আশেপাশের মানুষরা কিন্তু ধুঁকতে লাগলো সবচাইতে আশ্চর্য একসাথে ঠান্ডা বাড়তে লাগলো মেরু অঞ্চলে। এই সময় আমি প্রায়ই যেতাম ডক্টর পিছলুর কাছে। আগেই বলেছি ওর পসার ছিল, কিন্তু পয়সার লোভ ছিল না। রোগীর সমস্যাকে নিজের সমস্যা মনে করতেন, তাই যেতাম নিঃসংকোচে। আলাপ করতাম বিশ্বব্যাপী বন্ধ্যাত্ব রহস্য নিয়ে। কথায় কথায় একদিন জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা, পৃথিবীতে এত বাঘা বাঘা ডাক্তার রয়েছেন, কেউ কি বের করতে পারলেন না মেয়েরা বন্ধা রয়েছে কেন? কারণটা কি? হরমোনের গণ্ডগোল, বললেন ডক্টর পিছলু। কি রকমের গণ্ডগোল? ডাক্তারি নাম বললে কি বুঝবে? হিউম্যান স্পার্ম হিউম্যান ওভামকে ফার্টিলাইজ করতে পারছে না, মেয়েদের হাইপোথ্যালামিক নার্ভ সেন্টার থেকে খুব অল্প মাত্রায় হরমোন রক্তে মিশে যাচ্ছে বলে পিটুইটারিকে উত্তেজিত করে বেশি মাত্রায় গোনাডোট্রফিন ছাড়ছে। হরমোনের এই স্টিমুল্যান্টকে অ্যানালাইজ করে দেখা গেছে জিনিসটা এক ধরনের প্রোটিন। কি বুঝলে? কিছু না। সত্যিই মাথা ঘুরছিল দাঁত ভাঙা দুর্বুদ্ধ শব্দগুলো শুনে। জানতাম। সোজা কথায় তাহলে শোনো, বাধাটা আসছে মেয়েদের মগজের উঁচু তলা থেকে। ওরা যেন নিজেরাই আর মা হতে চাইছে না। পরিষ্কার? পাকিস্তানের রেডিওতে সেদিন কি বলেছে জানেন? কি? হিন্দুস্থান নাকি চতুর্থ আর্যভট্ট উড়িয়ে মারাত্মক রশ্মি বর্ষণ করে খাবার জল বিষিয়ে দিয়েছে, মেয়েরা তাই বন্ধা। হেসে ফেললেন ডক্টর। বললেন, ওরকম অনেক গাল গল্পই শুনবে। আমি মফস্বলের ডাক্তার, কে আমার কথা শুনবে বলো?
নইলে বলতাম আসলে কি ঘটতে চলেছে। উৎসুক হলাম, বিশেষ করে শেষের দিকে ডক্টরের হঠাৎ গম্ভীর হয়ে যাওয়া লক্ষ্য করে। বললাম, আমাকে বলুন না। হাসবে না তো? না না, বলুন। মানুষ জাতটাকে দখল করার আয়োজন চলছে। হাঁ করে বসে রইলাম। উনি বললেন, অধিকরণ, এক কথায় ঢাক ঢোল না পিটে, রণ দামামা না বাজিয়ে, চুপি সারে বিশ্ব বিজয়। না না, তার চেয়েও বেশি, মানুষ বিজয়। কি বলছেন? ওই জন্যই বলতে চাইছিলাম না। এমনভাবে তাকাচ্ছ যেন আমি পাগল। না না, আপনি বলুন। আমি পাগল নই হে, এখনো হইনি। যারা পরের কথা আগে বলে ফেলে তাদেরকেই লোকে পাগল বলে। বৈজ্ঞানিকরা চিল্লাচ্ছে বিকিরণের এফেক্টের জন্যেই নাকি মেয়েরা বন্ধা। ব্যাস, তার বেশি একটা কথাও বলতে পারছে না। জানলে তো বলবে হরমোন ব্যালেন্স নাকি নষ্ট হয়ে গেছে। আমার প্রশ্ন তো সেইখানেই, বিকিরণের জন্যেই যদি মানুষের হরমোন নষ্ট হয়ে থাকে, তো জন্তু জানোয়ারদের ক্ষেত্রে তা হয়নি কেন? শুধু মানুষের ওপরেই রেডিয়েশন কাজ করবে, ইতর প্রাণীদের ওপর করবে না? তাও কি হয়? অকাট্য যুক্তি। ডক্টর পিচলু ভেবে ভেবে পয়েন্টটা ঠিক বার করেছেন তো? কারণটা কি জানো? বললেন ডক্টর। মানুষের শিরদাঁড়ার উপর একটা উন্নত মস্তিষ্ক আছে বলে, অসংখ্য জটিল কোষ দিয়ে সেই মগজ তৈরি হয়েছে বলে, ইন্টেলিজেন্সের মূল আসন ওই ব্রেনের মধ্যেই রয়েছে বলে, আত্মা বলে যদি কিছু থাকে, ওই ব্রেনই সেই আত্মার আধার বলে। ডক্টর পিচলু, এত তাড়াতাড়ি বললে তো কিছু বুঝতে পারবো না। ব্রেন আর আত্মার সঙ্গে বিশ্ব জয়ের কোনো সম্পর্কই তো আমি খুঁজে পাচ্ছি না। একটু চেষ্টা করো, হিন্দুর ছেলে তুমি, ও কথা তোমাকে মানায় না বাবা। আত্মা ফাত্তা আমি মানি না। অনেকেই মানে না, জাগতিক সংজ্ঞায় তা পড়ে না বলেই মানে না। কিন্তু আত্মার অস্তিত্ব না স্বীকার করলে পৃথিবীতে এই মুহূর্তে কি ঘটছে তা বোঝাতে পারবো না। বেশ, তর্কের খাতিরে মানলাম। বলুন এবার কি ঘটছে? পৃথিবীকে এমন কোনো সত্তারা দখল করতে চাইছে যাদের একটা ইন্টেলিজেন্ট আধার চাই, অমূর্ত যুক্তিবোধের উপযুক্ত আধার চাই। মানুষের মগজই সেই আধার। মানুষের ব্রেন ছাড়া এত ইন্টেলিজেন্স আর পৃথিবীতে কোনো জীবের নেই। কল্পনায় আনা যায় না, তাই না? না, আপনি বলুন, আমি শুনছি। মানুষ ছাড়া ওই সত্তাকে ঠাঁই দেওয়ার মতো সৃষ্টি পৃথিবীতে আর নেই। তাই আক্রমণ শুরু হলো কেবল মানুষের ওপরেই, বাদ দেওয়া হলো বাদ বাকি জীবদের। মানুষের বংশবৃদ্ধির আর দরকার নেই, কারণ মানুষের জায়গায় আসবে ওই সত্তারা।
আপনি বারবার সত্তা শব্দটা বলছেন বটে, বুঝতে পারছি না, এই সত্তা মানেই কি আত্মা? মৃদু হাসলেন ডাক্তার পিছলু, জবাব দিলেন না। আমি বললাম, এই ব্রায়ারিয়াস ডেল্টার সঙ্গে এই সত্তার কোনো যোগাযোগ আছে? পরোক্ষভাবে থাকতে পারে। সুপারনোভা এসে যাওয়ায় সুযোগের সদ্ব্যবহার করেছে কেবল, অথবা আদৌ কোনো সম্পর্ক নেই। একেবারেই কি নেই? চট করে জবাব দিলেন না ডক্টর। আমার চোখের মধ্যে চেয়ে থেকে যেন মনের চেহারাটা আঁচ করতে চাইলেন। তারপর বললেন, আমার মনে হয় আছে। এই সত্তাটা শুভ না অশুভ? মানুষের ক্ষতি করতে এসেছে না ভালো করতে এসেছে? আসল প্রশ্ন করেছ এবার। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এইটা। আজ পর্যন্ত পৃথিবীর একজন বৈজ্ঞানিকও এ প্রশ্ন করেনি, ভেবেছে বলেও মনে হয় না। তাদের কাছে চোখে যা দেখা যায় না, কানে যা শোনা যায় না, হাত দিয়ে যা ছোঁয়া যায় না, তার কোনো অস্তিত্ব নেই। 5টা ইন্দ্রিয় দিয়েই ওরা চায় জগতের সব রহস্যের ব্যাখ্যা করতে। 5টা মাত্র ইন্দ্রিয়ের বাইরে অনন্ত অসীম যে রহস্য রয়েছে, অদৃশ্য যে লোক রয়েছে, কে জানে সেখানে মানুষের চাইতে বহুগুণ বেশি মেধা সম্পন্ন কোনো সত্তার অস্তিত্ব আছে কি না? কে জানে আজকের মানুষের তুলনায় নরবানর যেমন অনুন্নত, রহস্যময় সেই সত্তাদের তুলনায় আমরাও সেই রকম অনুন্নত কিনা? উত্তেজিত হয়ে ডক্টর পিছলু আরও অনেক কথা বলেছিলেন। অতীন্দ্রিয় জগৎ, সূক্ষ্মদেহী ইথার, এলফিল্ড ইত্যাদি ইত্যাদি। আমি কিছু বুঝিনি। বলেছিলেন, এই মানুষেরই স্থূল দেহ ঘিরে একটা এনার্জি ফিল্ড রয়েছে। আলোর চাইতে যে এনার্জি 50 লক্ষ গুণ বেশি ছুটবে। অত্যাশ্চর্য এনার্জি ফিল্ড ওরফে লাইফ ফিল্ড ওরফে এল ফিল্ডের অস্তিত্ব এখন মানছেন বৈজ্ঞানিকরা। কিন্তু এতই অবনতি ঘটেছে আমাদের যে সেই পরম সম্পদকে ব্যবহার করতেও ভুলে গিয়েছি। অতীন্দ্রিয় অতি অনুভূতি বোধ আমরা হারিয়েছি। এমনও তো হতে পারে বহিরাগত ওই অদৃশ্য সত্তাদের মধ্যেও এলফিল্ড আছে। চাই এখন কেবল স্থূল দেহ। মানুষের দেহ আর মস্তিষ্কের আধার পেলে এলফিল্ডের ভাঁড়ার কি তাদের বহুগুণে বৃদ্ধি পাচ্ছে না? শেষ পর্যন্ত আর শুনতে পারিনি। মাথা ঘুরছিল, চোখে অন্ধকার দেখছিলাম, তাই চলে এসেছিলাম চেম্বার থেকে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org